স্টাডি আইকিউ, আমি পূজা তোমাদের সকলের জন্য এই সিরিজটা নিয়ে এসেছি এবং এটি ডাইরেক্টলি কভার করবে তোমাদের প্রত্যেক রকম কোয়ারি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। স্পেসিফিক্যালি উই উইল বি কভারিং দ্য ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স of 2020 and today we are going to cover January 2020. তো তার আগে আপনাদের সকলকে জানিয়ে দিই, যদি স্টাডি আইকিউ আপনারা জয়েন করতে চান, সো ইন দ্যাট কেস ইউ ক্যান ডাইরেক্টলি গো অ্যান্ড check on the Facebook page which is Study IQ, to our Instagram page, even you can join to our Telegram channel and Twitter and on the YouTube platform যেটা তোমরা জানোই. And if you have any queries related the classes and everything, you can directly mail us on doubt.studyiq@gmail.com. So আজকে আমরা স্পেসিফিক্যালি যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে জানুয়ারি 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। তো এর পিছনে কারণ হচ্ছে এটা শুধুমাত্র যে WBCS এর জন্য ইম্পর্ট্যান্ট এমন নয়, এছাড়াও WBPSC যে কোনো এক্সামিনেশন, SSC লেভেলের কোনো এক্সামিনেশন অথবা এনি স্টেট লেভেল এক্সামিনেশনের জন্য দিস ক্লাসেস ইজ গোয়িং টু বি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য কলকাতা বুক ফেয়ার, দ্য 44th কলকাতা বুক ফেয়ার। সো দ্য কোয়েশ্চেন ইজ, what was the theme country for 44th কলকাতা বুক ফেয়ার? বেসিক্যালি আমরা এই যে কোর্সটা আমরা কমপ্লিট করব বাংলাতে, কিন্তু আমাদের যে মেটেরিয়ালসটা থাকবে সেটা আমরা করব ইংলিশে, রাইট? সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অন দ্য সেম থিং, যেটা আমি বললাম, আমাদের পুরো মেটেরিয়ালসটা ইংরাজিতে দেওয়া থাকবে আর আমরা বাংলাতে এটা বুঝে নেব। ঠিক আছে, তো এখানে প্রথম প্রশ্নটাই হচ্ছে থিম কান্ট্রি কী ছিল 44তম কলকাতা বুক ফেয়ারের? সো অফ দ্য অপশন আর সুইডেন, রাশিয়া, জার্মানি অ্যান্ড ফ্রান্স। নাও দ্য রাইট আনসার ইজ রাশিয়া। এবার দেখে নিই, যদি আমরা কলকাতা বুক ফেয়ারের কথা বলি, কলকাতা বুক ফেয়ার 29 জানুয়ারি 2020 থেকে 9 ফেব্রুয়ারি 2020 অবধি চলেছিল। দ্য টাইমিং ওয়াজ 12 PM to 8 PM। লোকেশন কোথায় তোমরা নিশ্চয়ই সকলে জানো, সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড, সল্ট লেক, কলকাতায়। ঠিক আছে, তো এই সম্পর্কে আমরা যদি একটু ডিটেলসে দেখতে যাই যে কলকাতা বুক ফেয়ার সম্পর্কে কেন এটা রাশিয়াতে বলা হচ্ছে যে থিম কান্ট্রি। বেসিক্যালি কলকাতা বুক ফেয়ারে যদি শুরুয়াত করি তাহলে 1974 সাল, কত 1974 সালে কিছু ইয়াং ডাইনামিক পাবলিশার্স কলকাতাতে তারা চেয়েছিলেন, তারা এমনি গল্প করতে বসতেন, প্রতিদিন নিজেরা মেলামেশা করতেন। তো কলেজ স্ট্রিটের সবাই জানো খুব বিখ্যাত কফি হাউসে বসে একদম নিজেরা ডিসাইড করে যে লেটস মেক আ ট্রেড অন বুক ফেয়ার। ঠিক আছে, একটা ট্রেড ফেয়ার তৈরি করা হোক যেখানে কমোডিটিস বুকস হবে। তো বেসিক্যালি প্রথমে এটা নিগেট হয়ে যায়, কারণ অনেক লোকেরই মনে হয় যে বইকে কিভাবে কমোডিটি হিসাবে মানা যায়, কারণ রিডিং ক্যান নট বি আ কমোডিটি, রাইট? কিন্তু তারপরে 1975 সালে এনিয়া দ্য পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সেটা ফর্ম করে এবং তারপর থেকে এই কলকাতা বুক ফেয়ারের দায়িত্ব তত্ত্বাবধান তারাই করে চলেছে। সুশীল মুখার্জি তিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট, যেখানে জয়ন্ত মানেকতলা তিনি ছিলেন ফার্স্ট জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, এবং এই যে প্রশ্নটি আমরা করলাম যে থিম কান্ট্রি কী ছিল কলকাতার, সেটা জানার জন্য আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করতেই হয়। 1997 সাল থেকে এই যে ফেয়ার সেটা ইন্টারন্যাশনাল লেভেলে এর পরিচিতি পায় এবং প্রথমবার যে কান্ট্রি থিম নিয়ে আসা হয় প্রথমটা কারা ছিল? দ্য ফ্রান্স। ঠিক আছে, তো ইট ওয়াজ দ্য ফার্স্ট টপিক অফ আওয়ার সেশন টুডে অ্যান্ড ইট ইজ অ্যাবাউট দ্য কলকাতা বুক ফেয়ার। আই হোপ পুরো ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে। আর 45তম বুক ফেয়ার নিয়ে এখন অবধি সেরকম কিছু একটা চর্চা নেই 2021, রাইট? ওকে, নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, where in India the first underwater metro project is going to be started? প্রশ্ন হলো যে নিচে কোথায় ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট তৈরি হতে চলেছে বা শুরু হতে চলেছে? অপশনস আর নিউ দিল্লি,
কলকাতা, দিল্লি এনসিআর নাকি মুম্বাই? এখানে একটা জিনিস বলে দেওয়ার, অনেকেই এই ভুলটা করে বসে যে নিউ দিল্লি এবং দিল্লি এনসিআর, দে থিঙ্ক দিস আর দ্য সেম প্লেস। নো, নিউ দিল্লি ইজ দ্য সেন্ট্রাল দিল্লি, ঠিক আছে? দ্য ইউনিয়ন টেরিটরি ইজ কল্ড নিউ দিল্লি, যেখানে দিল্লি এনসিআর মানে হলো দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজন। তার মানে দিল্লি এবং দিল্লির সংলগ্ন কিছু অঞ্চল, যেমন নয়ডা, তারপরে গুরগাঁও, এগুলো দিল্লি এনসিআর এর আন্ডারে আসে। তো যাই হোক, এই প্রশ্নটির উত্তর কি হবে? এই প্রশ্নটির উত্তর হলো কলকাতা। এবার কলকাতা সম্পর্কে, এই সম্পর্কে যদি আমরা পুরো জানতে চাই, তাহলে আমরা একটু ডিটেলসে দেখে নিই। বেসিক্যালি জানুয়ারি 28 2020 সালে কলকাতা মেট্রো কর্পোরেশন এই যে সেকশনটা, মানে আন্ডার ওয়াটার রেলওয়ে, আন্ডার ওয়াটার মেট্রো রেলওয়ে, এই যে প্রজেক্টটা, এটা যে শুরু করতে চলেছে, এটা হচ্ছে কেএমআরসির মানে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ইস্ট ওয়েস্ট প্রজেক্ট, ঠিক আছে? সেটা হলো কলকাতা কর্পোরেশনের ইস্ট ওয়েস্ট প্রজেক্ট। এবং কেন এটা আন্ডার ওয়াটার প্রজেক্ট? কারণ এর কিছুটা অংশ হুগলি নদীর নিচে দিয়ে যাবে, ঠিক আছে? এবং ধরা হচ্ছে মার্চ 2022 থেকেই এটা কিন্তু চালু হয়ে যাবে কলকাতাতে, ঠিক আছে? আর অবশ্যই আবারও বলে দেওয়ার যে এই যে মেট্রো প্রজেক্ট, ভারতবর্ষের দুটো এরিয়াতে মেট্রো রয়েছে। কোথায় কোথায়? কলকাতা এবং দিল্লি। তো বেসিক্যালি এই যে আন্ডার ওয়াটার মেট্রো যে প্রজেক্ট, এটা পুরো ভারতবর্ষের প্রথম কোথায় হচ্ছে? কলকাতাতেই হচ্ছে, ঠিক আছে? সবার মনে থাকবে। তবে এখানে একটা জিনিস কথা বলে দেওয়ার, যে বেসিক্যালি এই যে মেট্রো প্রজেক্টটা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র মেট্রো প্রজেক্টের আন্ডার যদি আমরা বলি এটা কার আন্ডারে, তাহলে এটা মনে রাখবে যে এই যে স্পেসিফিক্যালি যে এই ইস্ট ওয়েস্ট প্রজেক্টটা, এই ইস্ট ওয়েস্ট প্রজেক্টটা, এটা 74% ইন্ডিয়ান রেলওয়ে, আর বাকি যে 26%, মানে 74% এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের জন্য রয়েছে, মানে রেলওয়ের আন্ডারে, আর 26% ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। কার আন্ডারে? দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার, রাইট? তাহলে এখানে দুটো মিনিস্ট্রি কাজ করছে, একটা রেলওয়ে মিনিস্ট্রি আর মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর একটা কি, এখানে একটা ইন্টারন্যাশনাল ফান্ডিং এরও ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল ফান্ডিং কারা করছে? জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, যাকে বলে জিকা। তারা কি করছে? 48.5% এই প্রজেক্টের জন্য ফান্ডিং করছে, যেটা কেএমআরসি অ্যাজ এ লোন জিকার কাছ থেকে নিচ্ছে, ঠিক আছে? কোন প্রজেক্টের জন্য? স্পেসিফিক্যালি কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলার, এই যে টাকাটা লোনটা নিচ্ছে, এটা কিভাবে শোধ দেবে? এটা বেসিক্যালি কেএমআরসি আগামী 30 বছর ধরে জিকাকে শোধ দেবে, ঠিক আছে? নাও we will move towards our next topic, which is who achieved the DLIT, very important একটা টাইটেল, ডক্টরেট অফ লিটারেচার in 2020 by ক্যালকাটা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটির এই বছর 2020 সালে ডিলিট উপাধি কে পেয়েছেন, বা কে পাচ্ছেন, বা কে পেয়েছিলেন, রাইট? দ্য অ্যান্সার ইজ হেয়ার: অভিজিৎ ব্যানার্জি, কৈলাশ সত্যার্থী, চেতন ভগত और সুস্মিতা সেন। তো একটুখানি আমরা একবার দেখে নিই। আমরা সবাই জানি সুস্মিতা সেন, শি ইজ ভেরি রিনাউন্ড, ভেরি গর্জিয়াস, এক্স মিস ইউনিভার্স। চেতন ভগত, one of the best-selling author of today's time. Kailash Satyarthi, one of the Nobel laureate who has got his Nobel Prize for the Peace. And পড়ে থাকলেন অভিজিৎ ব্যানার্জি, one more Nobel laureate, very proud Bengali. He is also the pride of Bengali, right? কারণ বর্তমান যুগে ভারতবর্ষে যদি নোবেল কারো মাধ্যমে এসছে, তো সেটা অভিজিৎ ব্যানার্জির মাধ্যমে।
তো এই উত্তরটাও কি হবে, এই প্রশ্নটার উত্তরও হবে অভিজিৎ ব্যানার্জি। ঠিক আছে, তো বেসিক্যালি যদি অভিজিৎ ব্যানার্জি সম্পর্কে আমরা জানতে চাই তাহলে আমরা জানি যে জানুয়ারি 28, 2020 সালে নোবেল প্রাইজের উইনার তিনি একজন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। তিনি এই ডক্টরেট অফ লিটারেচার, এই ডক্টর অফ লিটারেচারের এই অ্যাওয়ার্ডটা বা এই অ্যাচিভমেন্টটা উনি পেয়েছেন, এই টাইটেলটা ওনাকে দেওয়া হয়েছে। বেসিক্যালি 2019 সালে তিনি যে নোবেল প্রাইজটা পান তার পিছনে তার এক্সপেরিমেন্টের অ্যাপ্রোচ কি ছিল? দ্য এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু এলিভিয়েটিং গ্লোবাল পভার্টি। হোয়াট? যে বিশ্বব্যাপী গরিবানার যে তাকে হটানোর জন্য অ্যাপ্রোচ, সেটাই। ঠিক আছে, তো ব্যানার্জি অ্যাকচুয়ালি তার গ্র্যাজুয়েশন কভার করেছিলেন ইকোনমিক্সে ফ্রম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং তিনি ফার্স্ট র্যাঙ্ক করেন কলকাতা ইউনিভার্সিটি থেকে 1981 সালে। তো অবশ্যই প্রচণ্ড কৃতি ছাত্র ছিলেন এবং তিনি একজন কৃতি ভারতীয়ও বটে, রাইট? চলো এবার দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য স্টেট হ্যাজ অ্যাচিভড দ্য স্কচ স্টেট অফ গভর্নেন্স 2019? রাইট, স্কচ স্টেট অফ গভর্নেন্স 2019 কারা পেয়েছে? 2020-তে রেজাল্ট এসছে, তো 2019-এ কারা পেয়েছে? The options are মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, তামিলনাড়ু। বেসিক্যালি এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকেই কিন্তু স্কচ স্টেট হিসাবে পরিচিত। এবার স্কচ স্টেট অফ গভর্নেন্স কি সেটা আমরা পরে জানবো, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রথমে দেখে নেব। দ্য আনসার ইজ গুজরাট। সো দ্য রাইট আনসার ইজ গুজরাট। এবার একটু দেখি কোন বেসিসে পেয়েছে। বেসিক্যালি স্কচ স্টেট অফ গভর্নেন্স এটা প্রথমত তো গভর্নেন্সের কারণে, ঠিক আছে, তাছাড়াও কি কি কারণে? বেটার পারফরমেন্স, খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে হেলথের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, পাওয়ার অ্যান্ড ই গভর্নেন্স সেগমেন্টে। वैसे এখানে একটা জিনিস বলে দেওয়ার যে 2019-এর রিপোর্ট এটা হলেও 2018 আর 19 যেটা ছিল, 2018-19 মানে 2019-এ যে রিপোর্টটা এসেছিল 2018-র জন্য, রাইট? এই সময় কিন্তু দ্য টপ স্টেট ওয়াজ দ্য স্কচ স্টেট অফ গভর্নেন্স ওয়াজ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কিন্তু এই বছর ওয়েস্ট বেঙ্গলকে থার্ড পজিশনে পাঠিয়ে গুজরাট 104টা প্রজেক্টে খুব ভালো রেজাল্ট করে তারা কিন্তু স্কচ স্টেট অফ গভর্নেন্সের অ্যাপ্লিকেশন পেয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে গুজরাট ইজ অলসো র্যাঙ্ক টপ ইন টার্মস অফ গভর্নেন্স ক্যাটাগরি, যেখানে গভর্নেন্স ক্যাটাগরিতেও কিন্তু গুজরাট খুব ভালো রেজাল্ট করেছে, যেখানে তামিলনাড়ু সেকেন্ড পজিশনে বিলং করছে। এছাড়াও স্কচ স্টেট অফ গভর্নেন্সে কোন কোন সেক্টর রয়েছে, যেমন ট্যুরিজম অ্যান্ড কালচার, ই গভর্নেন্স তো বললামই, হেলথ, এডুকেশন, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত জায়গা ছাড়াও যেটা মিউনিসিপ্যাল গভর্নেন্স তাতে কিন্তু গুজরাট থার্ড পজিশন পেয়েছে। ঠিক আছে, তো এখানে দেওয়াই রয়েছে কোন তিনটে স্টেট রয়েছে 3 স্টার স্টেটস র্যাঙ্ক অনুযায়ী। ফার্স্ট গুজরাট, এটা হচ্ছে 2019-এর রিপোর্ট। ঠিক আছে, 2019-এর রিপোর্ট যেটা 2020-তে জানুয়ারি মাসে বেরিয়েছে, 22শে জানুয়ারি, রাইট? তো কে কে? গুজরাট, মহারাষ্ট্র সেকেন্ড, অ্যান্ড থার্ড ওয়েস্ট বেঙ্গল। এবার একবার দেখেও নি এই যে স্কচ এটা কি। দেখো, স্কচ হলো গুরগাঁও, যেটা হরিয়ানাতে, রাইট? গুরগাঁও থেকে একটা থিঙ্ক ট্যাঙ্ক যারা সোশিও ইকোনমিক ইস্যুর সাথে ডিল করে, এবং তাদের কি ফোকাস থাকছে, 1997 সাল থেকে এরা কিন্তু ইনক্লুসিভ গ্রোথ, মানে সকল সমন্বয় করে যে গ্রোথ, সকলকে এক জায়গায় করে সমস্ত বিষয়বস্তুকে একত্রিত করে যে প্রভাবশালী, যে বাড়িয়ে ওঠা যে গ্রোথ, সেই সম্পর্কে এরা কিন্তু একটা থিঙ্ক ট্যাঙ্ক।
তাই জন্যই এরা স্কচ অ্যাওয়ার্ড দেয়, যে কারা কত ভালো রেজাল্ট করছে তার ওপর। ব্যাস এই প্রজেক্টটা যদি দেখা যায়, তাহলে এই প্রজেক্টটা বিভিন্ন স্টেট দ্বারা আন্ডারটেকেন হয় এবং বিভিন্ন র্যাঙ্কিং 22টা ডিফারেন্ট প্যারামিটার আছে, যেটা স্টারের মধ্যে, স্টার একটা লিস্ট, ঠিক আছে, স্টার ইজ আ লিস্ট, যার মাধ্যমে 22টা প্যারামিটারে প্রত্যেকে কিরকম রেজাল্ট করছে তার উপর কিন্তু এটা দেওয়া হয় বা এটা পাস হয়, ঠিক আছে। নাও next question is consider the right statement regarding পূর্বোদয়া। পূর্বোদয়া সম্পর্কে নিচের মধ্যে কোনটা ঠিক সেটা বলো। It's a scheme by West Bengal government. It is related to the integrated steel hub. The scheme related to the women empowerment. The scheme is under the Ministry of the Women and Child Empowerment. তাহলে আরেকবার দেখে নিই যে এই স্কিমটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্ণয়িত এবং এটা ইন্টিগ্রেটেড স্টিল হাব, যেটা ইস্টার্ন এরিয়াতে তৈরি হবে তার নাম। এই স্কিমটা সামথিং যেটা উইমেন এম্পাওয়ারমেন্টকে দর্শায়, বা দ্য স্কিম ইজ আন্ডার, এই স্কিমটা মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে পড়ে। সো এই চারটে অপশনের মধ্যে রাইট আনসার ইজ দ্য পূর্বোদয়া ইজ রিলেটেড টু ইন্টিগ্রেটেড স্টিল হাব, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। তো পূর্বোদয়া সম্পর্কে যদি জানতে চাই তাহলে পরে 11ই জানুয়ারি 2020 সালে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস স্টিল, কারা, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিলে শ্রী ধর্মেন্দ্র প্রধান এই পূর্বোদয়া স্কিমটা কিন্তু লঞ্চ করেন। কোথায়? এটার মাধ্যমে ইস্টার্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, যেমন কলকাতা, ওড়িশা, ঝাড়খণ্ড, নর্দার্ন অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত এরিয়াতে বেসিক্যালি যে স্টিল ইন্ডাস্ট্রি তাকে বুস্ট আপ করানোর জন্য কিন্তু এইটা শুরু করা হয়েছে, ঠিক আছে। নাও দ্য ইন্টিগ্রেটেড স্টিল হাব, এটা তিনটে জিনিসকে ফোকাস করবে, 3 কি এলিমেন্টস আর দেয়ার। কি কি? একটা তো ক্যাপাসিটি অ্যাডিশন থ্রু গ্রিনফিল্ড স্টিল প্লান্টস। গ্রিনফিল্ড স্টিল প্লান্টস মানে সাস্টেইনেবল স্টিল প্লান্টস, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, পরিবেশকে কোনোভাবে বিধ্বস্ত করবে না, ঠিক আছে। অ্যান্ড স্টিল ক্লাস্টার ডেভেলপমেন্ট নিয়ার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টস অ্যান্ড ডিমান্ড সেন্টার্স। অ্যান্ড এটা ছাড়াও লজিস্টিক বা যে ইউটিলিটিস ইনফ্রাস্ট্রাকচার আছে তার ট্রান্সফরমেশন ফর চেঞ্জ ইন সোশিও ইকোনমিক ল্যান্ডস্কেপ ইন দ্য ইস্ট। তো বেসিক্যালি তিনটে কি এলিমেন্টের মধ্যে এটা কি করবে আরো না, তো আগে সোশিও ইকোনমিক যে ল্যান্ডস্কেপ তার ক্ষেত্রেও যে লজিস্টিক ইউটিলিটিস ইনফ্রাস্ট্রাকচারকেও ট্রান্সফর্ম করতে সাহায্য করবে। তো এই সেকশনগুলোতে নজর দিয়ে স্টিল হাব, ইস্টার্ন স্টিল হাবকে আরো বেশি সক্রিয়, আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে থ্রু দ্য স্কিম অফ পূর্বোদয়া, কার আন্ডারে, দ্য মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল, ঠিক আছে। আচ্ছা, একটা খুব পছন্দের একটা টপিক পিএসসি বা ডব্লিউবিসিএস এর, প্রত্যেকেই জানো যে বইয়ের নামকরণ। তো সেই রকমই একটা প্রশ্ন এখানে, গিভ দ্য নেম অফ দ্য অথর অফ দ্য বুক হু কিল্ড দ্য সুন্দরবন। জিজ্ঞেস করেছে যে হু কিল্ড দ্য সুন্দরবন, এই বইটির অথর কে। অপশনস আর ভীমচন্দ্র জানা, সুনন্দা পট্টনায়ক, তুষার কাঞ্জিলাল and Buddhadev Guha. ঠিক? So the answer is তুষার কাঞ্জিলাল, ঠিক আছে। তো the answer is তুষার কাঞ্জিলাল। এবার একটু জেনে নিয়ে এনাদের সম্পর্কেও। বেসিক্যালি তুষার কাঞ্জিলাল তিনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, পদ্মশ্রী পাওয়া তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান সোশ্যাল ওয়ার্কার। তার লেখা হু কিল্ড দ্য সুন্দরবন, এবং এইটা দ্য হু কিল্ড দ্য সুন্দরবন কি নিয়ে লেখা, অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে। হু কিল্ড দ্য সুন্দরবন এই যে বইটা, এর থিম কি, ইটস অল অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট মানে কোথাকার, সুন্দরবন এরিয়ার,
সুন্দরবন এরিয়ার ম্যানগ্রোভ ফরেস্টের যে দিনের পর দিন এর পোচিং হচ্ছে, ডিফরেস্ট্রেশন হচ্ছে, গাছ কাটা হচ্ছে, গাছ চুরি যাচ্ছে, এই সমস্ত বিষয়ের ওপর এনার এই বিখ্যাত লেখনী। এবং এখানে তোমরা দেখবে যে এখানে আরো কিছু অপশন দেওয়া রয়েছে, যেমন ভীমচন্দ্র জানা, সুনন্দা পট্টনায়ক, বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহকে তো সকলেই জানো, বিখ্যাত বাঙালি রাইটার। কিন্তু আমরা সুনন্দা পট্টনায়ক সম্পর্কে একটু জেনে নিই। সুনন্দা পট্টনায়ক একজন উড়িয়া, অ্যাকচুয়ালি একজন উড়িয়া হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক্যাল সিঙ্গার। বেসিক্যালি তিনি যে ঘরানা থেকে ট্রেন্ড সেটা হলো গোয়ালিয়র ঘরানা। বিভিন্ন রকম ঘরানা আছে। ক্লাসিক্যাল সিঙ্গিং অফ ইন্ডিয়া যখন জানবে তখন জানতে পারবে, যেমন লখনৌই ঘরানা, এলাহাবাদি ঘরানা, দ্রাবিড়া ঘরানা, নর্থ ইন্ডিয়ান হয়, সাউথ ইন্ডিয়ান হয়, ঠিক আছে, কন্নাড়া ঘরানা, এরকম ভাবে ডিভাইড হয়। তেমনই নর্থ ইন্ডিয়ান ঘরানার মধ্যে গোয়ালিয়র ঘরানা ইজ ওয়ান অফ দ্য ভেরি ফেমাস ঘরানা for the classical singing. So Sunanda Patnaik is very famous person of Gwalior Gharana classical music. ঠিক আছে? আর উনি খুব ভালোভাবে পরিচিত। প্রথমত তো তিনি কলকাতাতেই তার বিষ্ণু বিনায়ক সঙ্গীত আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং যে সেখানে বিভিন্ন হিন্দুস্তানি ঘরানার মিউজিশিয়ানদেরকে ট্রেনিং করানো হয়। আর তার বিখ্যাত গান, যদিও এটা ওড়িয়া, কিন্তু তার বিখ্যাত গান জীবনা পাত্রা মো বাড়িছা কেটে মোটে। তো এই গানের জন্য তিনি ভীষণভাবে বিখ্যাত। কলকাতার সাথে প্রচন্ড সংযোগ থাকার কারণে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। আর ভীমচন্দ্র জানা, ওয়ান অফ দ্য অপশন হ্যাজ বিন রিটেন দেয়ার। দেখো, ভীমচন্দ্র জানা ছিলেন একজন ফ্রিডম ফাইটার, এবং তার সব থেকে বড় ব্যাপার কি, যে তিনি 1972 সালে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য তাম্রপাত্রা। তাম্রপাত্রা কি? এটা হচ্ছে একটা কপারের প্লেট, যেটা ফ্রিডম ফাইটারদেরকে দেওয়া হতো পূর্ব মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে। ঠিক আছে, ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স পার হওয়ার পর, মানে 1947-এর পর যারা ফ্রিডম ফাইটাররা ছিলেন তাদেরকে একটা অ্যাওয়ার্ড হিসেবে বা তাদেরকে একটা স্পেশাল দেখানোর জন্য এটা তাদেরকে দেওয়া হতো তাম্রপাত্রা। এবং ভীমচন্দ্র জানা, ইন্দিরা গান্ধী, who was the Prime Minister of India, had given him this তাম্রপাত্রা। ঠিক আছে? Now, next question is, consider the right statement regarding the Sukanya program. Sukanya program সম্পর্কে নিচের কোন কথাটি ঠিক? It's a program to teach self-defense to the girl. The Ministry of Women Welfare is the implementing agency. Now the next option is the program undertake all the women-related health scheme, and it's a state government scheme. So what is the answer? The right answer is, it is a program to teach self-defense to the girl. So it is an initiative. এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এটা কার আন্ডারে নেওয়া হয়েছে? কলকাতা পুলিশ কমিউনিটির পলিসিং উইংসের। ঠিক আছে, কাদের দ্বারা ফান্ডেড হয়? উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো বেসিক্যালি সুকন্যা প্রোগ্রাম যেটা, এটা সেন্ট্রালের নয়, এটা স্টেট গভর্নমেন্টের প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 11 এবং ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট মেয়েদেরকে স্পেশাল সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়ানো হয়। ইন দ্য থার্ড ব্যাচ অফ দ্য প্রজেক্ট, এর মধ্যে যে থার্ড ব্যাচটি, মানে যেটা লাস্ট ব্যাচ যেটা এখন চলছে, সেটা 100টি সিটি থেকে, মানে 100খানা শহর থেকে, 100 শহরের স্কুল এবং কলেজের থেকে স্টুডেন্টদেরকে নিয়ে কলকাতা পুলিশের জুরিসডিকশনে নিয়ে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে, which is called the Sukanya training. ঠিক আছে? Now the next question is, the Boxer Bird Festival had been celebrated as, কোথায় বক্সা বার্ড ফেস্টিভ্যাল সেলিব্রেশন হয়েছে? কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। So the right answer is আলিপুরদুয়ার। Now, জানুয়ারি 7 2020-তে 3 দিন ধরে এই বক্সা বার্ড ফেস্টিভ্যাল, মানে বক্সা পাখি উৎসব, এটা হচ্ছে। বক্সা বেসিক্যালি কোথায়? বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে, ওয়েস্ট বেঙ্গলের। আর এই যে ফেস্টিভ্যালটা,
This is organized by West Bengal Forest Department. বক্সা পাখি উৎসব এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা এটা একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে এবং যেটা অ্যারাউন্ড 50 পিপল পার্টিসিপেশন অফ 50 পিপল ওয়াজ দেয়ার। তাদের মধ্যে কারা কারা ছিলেন, যেমন অর্নিথোলজিস্ট মানে অর্নিথোলজিস্ট দ্বারা পক্ষী বিশেষজ্ঞ, ঠিক আছে, অর্নিথোলজিস্ট মানে পক্ষী বিশেষজ্ঞ, বার্ড ওয়াচার, বার্ড এনথুসিয়াস্টিক মানে যারা বার্ডস নিয়ে কার্যকলাপ করে, বার্ডস বিশেষজ্ঞ, ঠিক আছে, তারা বিভিন্ন এরিয়া থেকে যেমন আন্দামান নিকোবর, গুজরাট, হিমাচল প্রদেশ, দিল্লি থেকে জয়েন করেছেন। এখনো অবধি প্রায় 300 রকমের রেয়ার স্পেসিস কিন্তু বক্সা ন্যাশনাল পার্কে দেখা যায়। তো প্রতি বছরের মতো এটা 4 নম্বর বছর, চতুর্থ বর্ষ। Now the next question is, according to the state-wise horticulture production data, which state has ranked 1? State-wise horticulture production data অনুযায়ী কোন এর মধ্যে কোন রাজ্য প্রথম হয়েছে 2018 এবং 19 এর রেজাল্ট অনুযায়ী? So the answer is, the options are Tamil Nadu, Odisha, West Bengal or Bihar. So the answer is the West Bengal. ঠিক আছে, দেখো হর্টিকালচার মানে নিশ্চয়ই তোমরা জানো। জানুয়ারি 2020 অ্যাকর্ডিং টু দ্য স্টেট ওয়াইজ হর্টিকালচার প্রোডাকশন মানে কি সম্পূর্ণ রকমের ভেজিটেবল প্রোডাকশন, তাতে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। সেকেন্ডে কারা রয়েছে? উত্তরপ্রদেশ অ্যান্ড দেন মধ্যপ্রদেশ। বেসিক্যালি 29.55 মিলিয়ন টন ভেজিটেবল প্রোডাকশন কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গের দ্বারা। আরেকটা জিনিস এখানে বলে দেওয়ার যে অন্ধ্রপ্রদেশ কিন্তু ফ্রুট ক্রপস প্রোডাকশনে ফার্স্ট হয়েছে। তাহলে কি ভেজিটেবল প্রোডাকশনে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছে, কিন্তু ফ্রুট ক্রপ প্রোডাকশনে 2018-19 হিসাবে কারা ফার্স্ট হয়েছে? ইট ইজ দ্য and for the food crop production it is the Andhra Pradesh. Okay, next question, consider the similarity between Annie Besant and Amrit Kaur. নিচের এর মধ্যে যে যে কনসিডারেশন গুলো দেওয়া রয়েছে তার মধ্যে অ্যানি বেসান্ত আর অমৃত কৌরের মধ্যে মানে দুজনের মধ্যে মানে সিমিলারিটি কি, ঠিক আছে, একটু ট্রিকি প্রশ্নটা, একটু দেখে নাও। They both were active participants in Quit India movement. Then these are the name of 2 Indian Coast Guard ships. They both are from the time of C.R. Das, and these both are connected to the social empowerment of recent India. দেখো এখানে একটুখানি বুদ্ধি খাটিয়ে একটা তো প্রথমে এটা তোমাদেরকে বের করে দিতে হবে। কেন? কারণ দুজন বলছে যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অফ দ্য রিসেন্ট ইন্ডিয়া। দিস বোথ আর দ্য পার্সোনালিটিস ফ্রম দ্য প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সো রিসেন্ট ইন্ডিয়ার সাথে তো কোনো সম্পর্ক নেই, এটা বাদ। They both are from the time of C.R. Das. No, Annie Besant অনেক আগে ছিলেন, রাইট। আর পরে অমৃত কৌর C.R. দাসের ডেথ হয়ে যাওয়ার পরে আসে, আমরা জানতে পারবো, বিকজ অমৃত কৌর ওয়ান অফ দ্য ভেরি এমিনেন্ট পার্সোনালিটি ফর দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, and they were active participant in Quit India movement. Annie Besant was not any participation, has not any participation in Quit India movement, যেখানে অমৃত কৌরের ছিলেন। তাহলে পড়ে থাকলো কি একটু অদ্ভুত ভাবে, ইয়েস দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দিজ আর দ্য নেম অফ দ্য 2 ইন্ডিয়ান কোস্ট গার্ড শিপস, ICGS এর নতুন দুটো শিপ, ঠিক আছে। 2020 সালের 12 জানুয়ারি এই দুটো ফার্স্ট পেট্রোল ভেসেলস হিসাবে এখানে কিন্তু এই দুটো শিপকে বানানো হয়। তো এবার যদি অ্যানি বেসান্ত সম্পর্কে জানতে চাই, তো অ্যানি বেসান্ত ইট ইজ অ্যাবাউট অ্যানি বেসান্ত যিনি ছিলেন তিনি একজন ফিলান্থ্রপিস্ট ছিলেন, থিওসফিস্ট ছিলেন, প্রলিফিক অথার ছিলেন এবং ভারতীয় মানে যদিও তিনি বিদেশি ছিলেন তবুও ভারতের ফ্রিডম স্ট্রাগলে তার অবদান অনস্বীকার্য। আর একটা কথা, এই যে ICGS মানে এই যে শিপটা, এটা চেন্নাই বেস শিপ, ঠিক আছে। আমরা এবার শিপের ব্যাপারে বলছি, অ্যানি বেসান্ত সম্পর্কে জেনে নিলাম, এবং এই যে শিপটা সেটা চেন্নাই বেস শিপ তামিলনাড়ুতে, এবং কোথায় কার কন্ট্রোলে থাকবে? কোস্ট গার্ড রিজিয়ন হচ্ছে যে কমান্ডার কোস্ট গার্ড রিজিয়নের কমান্ডেন্ট সানি ডেও, ঠিক আছে, এবং তিনি and served independent India as its first health.
এছাড়াও অমৃত কর, তিনি, তার প্রথম নাম ছিল রাজকুমারী অমৃত কর, যিনি কাপুরথালা পাঞ্জাবের রুলিং ফ্যামিলি থেকে বিলং করতেন। তিনি অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছিলেন সল্ট সত্যাগ্রহ আর কুইট ইন্ডিয়া মুভমেন্টে, অ্যান্ড শি ওয়াজ দ্য ফাউন্ডার মেম্বার। দের ইজ এ বিট কাইন্ড অফ প্রবলেম ইন দ্য এখানটা থেকে এইটুখানির মধ্যে একটুখানি প্রিন্টিং মিস্টেক রয়েছে, তো আমি তোমাদের বুঝিয়ে বলছি যে শি ওয়াজ দ্য ফাউন্ডার মেম্বার অফ অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স অ্যান্ড ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার। আর এই যে শিপটা মানে যেটা অমৃত করের নামে, সেটা হলদিয়া বেস্ট, যেখানটায় এটা হচ্ছে চেন্নাই বেস্ট, এটা হচ্ছে হলদিয়া বেস্ট এবং কমান্ডার কোস্টগার্ড রিজিয়ন নর্থ ইস্টের আন্ডারে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ কমান্ডেড বাই কমান্ডেন্ট হিমাংশু মিশ্রা, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট মনরেগা অর এমজি নারেগা। বলেছে যে এখানটায় কোন ডিস্ট্রিক্ট আছে যে বেস্ট ইন 2089 ইয়ার ইন মনরেগা ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে কোন অপশনটা ওয়েস্ট বেঙ্গলে মনরেগাতে ফার্স্ট হয়েছে। সো দ্য অপশনস আর বাঁকুড়া, কুচবিহার, তিরুচিরাপল্লী, মুঙ্গের, 24 পরগনাস। সো ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো দ্য আনসার উইল বি দ্য বাঁকুড়া অ্যান্ড কুচবিহার আর 24 পরগনার মধ্যে একটা, বিকজ তিরুচিরাপল্লী ইজ স্টেট ফ্রম দ্য তামিলনাড়ু অ্যান্ড মুঙ্গের ইজ ফ্রম বিহার। সো এটার মধ্যে দুটোর একটাই হবে না, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বলেই দেওয়া হয়েছে। তো এখানে দ্য আনসার ইজ বাঁকুড়া অ্যান্ড কুচবিহার, নট 24 পরগনা। তো বেসিক্যালি মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টেড অ্যাক্ট বা মনরেগা, যেটা পরবর্তীকালে যেটার নাম হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অর মনরেগা। প্রথমে কি ছিল, এটা নরেগা ছিল, মানে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। পরবর্তীকালে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে এটা দেওয়া হয় এবং এটা কনস্টিটিউশনে রাইট টু ওয়ার্ককে প্রমোট করে। প্রত্যেক মানুষকে আরবান অর রুরাল এরিয়াতে 100 দিনের কাজ, মানে স্পেসিফিক্যালি এটা রুরাল এরিয়াতে, মানে গ্রাম, যে সমস্ত গ্রাম্য এরিয়ায়, যেটা গ্রাম এরিয়ায় গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত এরিয়াগুলো, তাদেরকে 100 দিনের কাজের জন্য ওয়েজ এমপ্লয়মেন্ট দেয় অ্যান্ড ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার টু এভরি হাউস হোল্ড, ঠিক আছে। প্রত্যেক বছরের আর্থিক বর্ষে, মানে প্রত্যেক বছর যেটা মার্চ এন্ড থেকে, মানে এপ্রিল শুরু থেকে মার্চ এন্ড অব্দি যে একটা অর্থনৈতিক বর্ষ যায়, সেই বছরের 100 দিনের কাজের কনফার্মেশন কিন্তু মনরেগা দেয়, ঠিক আছে। এবং এটাতে পশ্চিমবঙ্গে বাঁকুড়া এবং কুচবিহার 2018-19 বর্ষে তারা বেস্ট করেছে, ঠিক আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য অথর অফ নালক। এখানে নিচে নালকের অথরকে, নালক কার দ্বারা লেখা? উর্বি বাদুড়ি, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্ল রে, কালীকিঙ্কর দত্তা। দেখো দ্য আনসার উইল বি অবনীন্দ্রনাথ টেগোর, ঠিক আছে, অথর। রিসেন্টলি উর্বি ভাদুড়ি কিন্তু এই নলকের ইংলিশ ট্রান্সলেশন করেছেন, ঠিক আছে। এর ইংলিশ ট্রান্সলেশন হয়েছে উর্বি ভাদুড়ির দ্বারা, রাইট। আর প্রফুল্ল রে স্বনামধন্য সায়েন্টিস্ট, কেমিক্যাল, একজন রসায়নবিদ, সকলে জানো। এবং কালীকিঙ্কর দত্ত, হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফেমাস হিস্টোরিয়ান, ইতিহাসবিদ, ঠিক আছে। তো অরিজিনাল যে বাঙালি স্টোরি, সেটা হচ্ছে নলক, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টোরি অ্যাবাউট দ্য লাইফ অফ বুদ্ধা। অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে যদি বলা হয়, চিত্রশিল্পী ছিলেন, একজন লেখক ছিলেন, একজন বিখ্যাত সমাজবিদ ছিলেন, তাই না, সেই সময়। এবং ইংলিশ ভার্সনটা উর্বি বাদুড়ি এই রিসেন্টলি তিনি লিখেছেন। নাও এর মধ্যে কোন কান্ট্রি, হুইচ অফ দ্য বিলো ইজ দ্য নিউয়েস্ট ফর্ম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর মধ্যে সব থেকে নবতম কান্ট্রি এর মধ্যে কি? সাউথ সুদান আছে, বোগেনভেইল আছে, কোসোভো আছে, সার্বিয়া আছে, ঠিক আছে। বেসিক্যালি এইগুলো খুবই রিসেন্টলি ফর্ম প্রত্যেকটা কান্ট্রি, বাট দ্য রাইট আনসার ইজ সাউথ সুদান। কেন? কারণ 2011 সালে সাউথ সুদানকে ডিরেক্টলি অফিসিয়ালি জানানো হয় যে এটা পৃথিবীর সব থেকে নবসংযোজিত কান্ট্রি, দ্য রিপাবলিক অফ সাউথ সুদান। কিন্তু 2019 ডিসেম্বর মাসে সিটিজেন অফ বোগেনভিল, এরা একটি অটোনোমাস রিজিয়ন হিসেবে পাপুয়া নিউ গিনিতে
এরা নিজেরা ভোটেড হয় অ্যাজ পার অ্যাজ দে গট দ্য ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। এবং তারা ক্লেম করতে থাকে যে এটার মানে ওয়ার্ল্ড এর নিউয়েস্ট কান্ট্রি, সিএনএন এর রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড এর নিউয়েস্ট কান্ট্রি কিন্তু বোগেনভিল হতে চলেছে, বাট স্টিল it has not been the it has not been under the amplification, ঠিক আছে, এর অথরাইজেশন এখন অব্দি ঠিকঠাক হয়নি। তাই জন্য বেসিক্যালি এই যে ঘটনাটা ঘটেছিল, এখানে 98% লোকই এই রিজিয়নে ভোট করেছিল ইন দ্য ফেভার অফ দ্য হিস্টোরিক্যাল রেফারেন্ডাম, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোন রাইসটা, হুইচ অফ দ্য রাইস ইজ ফ্রি ফ্রম আর্সেনিক, এর মধ্যে কোন চালটা আর্সেনিক ফ্রি? কেশশ্রী, মুক্তাশ্রী, রূপশ্রী, সবুজাশ্রী, and the answer is মুক্তাশ্রী, ঠিক আছে। নাও মুক্তশ্রী সম্পর্কে জানতে চাই। বেসিক্যালি এটা আর্সেনিক ফ্রি রাইস এবং গত বছর থেকে এর কমার্শিয়ালাইজেশন করার একটা অনুমতি পাওয়া গেছে। বেসিক্যালি মুক্তশ্রী অলসো এর যে রেকগনিশন সেটা আরেকটা নাম আছে IET 21845। এখানটায় দ্যাট ওয়াজ জয়েন্টলি এস্টাবলিশ বাই দ্য চিনসুরা রাইস রিসার্চ স্টেশন, ঠিক আছে। এটা কার কার দ্বারা? একটা হচ্ছে জয়েন্টলি এস্টাবলিশ হয়েছে চুঁচুড়া রাইস রিসার্চ স্টেশন, যেটা আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কাজ করে, এবং এর সাথে আরেকটা জায়গাও যুক্ত আছে, সেটা হচ্ছে লখনৌ ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন। দিস ভ্যারাইটি কন্টেন্স ইভেন লেস সয়েল অ্যান্ড ওয়াটার আর্সেনিক দেন আদার রাইস ভ্যারাইটিস। তো এই চালটা এটা উৎপাদন করার জন্য প্রচুর কম পরিমাণে সয়েল এবং জলের প্রয়োজন হয়। বাকি যে সমস্ত রাইস ভ্যারিয়েন্টস আছে তাদের তুলনায় এদের অনেক পরিমাণ কম এর মধ্যে থাকে, ঠিক আছে, এর প্রয়োজন হয়। সো মুক্তাশ্রী ইজ আ ভেরি স্পেশাল কাইন্ড অফ রাইস ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ the 9th edition of the Kolkata International Children Film Festival 2020 is being organized by, নিচে বলছে যে নবতম যে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, সবাই একটু এখানে একটুখানি নজর দেবে যে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল 2020 কাদের দ্বারা অর্গানাইজ হয়? কলকাতা পুলিশ, শিশু কিশোর একাডেমি, সঙ্গীত কলা একাডেমি আর কলকাতা মুভি ইন্ডাস্ট্রি। সো দ্য রাইট আনসার ইজ দ্য শিশু কিশোর একাডেমি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা ভুল হওয়ার চান্স থাকে যে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল or Kolkata International Film Festival এর মধ্যে। তো the question is about the International Children Film Festival. বেসিক্যালি এটা শিশু কিশোর একাডেমি দ্বারাই অর্গানাইজড হয় এবং যেটা ইনফরমেশন এবং কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, ঠিক আছে। 2001 থেকে চলছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। বেসিক্যালি কেন তৈরি হয়? যে শিশু কিশোর একাডেমির সাথে, যাতে বিভিন্ন অ্যাক্রস দ্য গ্লোব ফর চিলড্রেন ফ্রম নট অনলি ফিচার্স দ্য ফিল্ম, মানে পুরো বিশ্বব্যাপী লোকেদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্য শুধুমাত্র ফিচার ফিল্ম বা অ্যানিমেশন ফিল্ম নয়, এবং শর্ট ডকুমেন্টারিজ এবং এডুকেশনাল ফিল্মকেও কিন্তু এই কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল দ্বারা দর্শানো হবে বা হয়। এই বছর 9টা ভেনুস, কলকাতাতে 9টা ভেনুস এই প্রোগ্রাম চলেছে এবং 250টি ফিল্ম ফ্রম 35 কান্ট্রি, 35টি দেশে 250টি মুভি এখানে দেখানো হয়েছে। Now the next question is, what was the theme for National Voter Day observed on 25th January 2020? এর মধ্যে কোনটা ন্যাশনাল ভোটার ডে বলে মানা হয়, মানে কোনটা থিম ছিল ন্যাশনাল ভোটার ডে যেটা 25শে জানুয়ারি 2020 সালে, এর মধ্যে কোনটি নিম্নলিখিত কোনটি থিম ছিল? ফার্স্ট, ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি, ইলেকশন ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট, right to vote is the right of the democracy, elected Bharat, literate Bharat, এর মধ্যে কোনটা রাইট আনসার? সো দ্য আনসার ইজ ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি, ঠিক আছে। তো বেসিক্যালি রামনাথ কোবিন্দজির এই 10ম ন্যাশনাল ভোটের ডেতে ইলেকশন কমিশনের দ্বারা এটা হচ্ছে অর্গানাইজ হয়, 25শে জানুয়ারি হয়। কোথায়? মানেক শাহ সেন্টার, দিল্লি ক্যান্টনমেন্ট। তো এই বছর স্পেসিফিক্যালি ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি এটাই ছিল আমাদের এই যে ন্যাশনাল ভোটার ডে 2020 থিম, এবং এই থিমটি দ্বারা বোঝানো হচ্ছে যে ভোটার এডুকেশন অ্যান্ড রিনিউয়াল অফ সিটিজেন ফেইথ ইন দ্য ইলেকটোরাল প্রসেসকেই আগে বাড়ানো হচ্ছে, ঠিক আছে। ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি।
স্ট্রঙ্গার ডেমোক্রেসির জন্য কি প্রয়োজন, যে ইলেকটোরালকে মানে লিটারেট করা, ঠিক আছে, যারা ভোটিং প্রসেসের দ্বারা লিটারেট করা, এটাই ছিল এর থিম। সো দিস ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগেইন ইফ ইউ হ্যাভ এনি ডাউট তো অবশ্য করেই মেইল করতে পারো on doubt.studyiq@gmail.com. Otherwise, you can call on this number 95800 48004 and 7291059476. So this was the class for today. Thank you very much again. Till then, আবার দেখা হবে। ততক্ষণ অবধি প্রচুর ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।